প্রাচীন ভারতীয় দর্শনের জগতে নানান রকমের চিন্তাভাবনা আছে, তাই না? কিছু কিছু তো আমাদের চেনা জানা ধারণাকে একেবারে যাকে বলে নাড়িয়ে দেয়। একদম, অনেক বৈচিত্র্য। আজ আমরা তেমনই একটা ধারা নিয়ে একটু গভীরে যাব। চারবাক দর্শন। আমরা যে লেখাগুলো দেখছিলাম সেখানে কিন্তু বারবার আসছে যে এই দর্শনের একেবারে গোড়ায় আছে চরম বস্তুবাদ। হ্যাঁ, যাকে বলে মেটেরিয়ালিজম, মানে যা চোখে দেখছি, যা ইন্দ্রিয় দিয়ে জানতে পারছি, এই মাটি, জল, আগুন, বাতাস, এসবই সত্যি। ঠিক, এর বাইরে আত্মা, ঈশ্বর, পরলোক এই সবের কোনো অস্তিত্বই তারা স্বীকার করেনি। এটা কিন্তু সেই সময়ের অন্য দর্শনগুলোর থেকে একেবারে আলাদা। ঠিক তাই, বেশিরভাগ দর্শন যেখানে কোনো না কোনো আধ্যাত্মিক বা ভাববাদী ধারণার উপর দাঁড়িয়ে, মানে ধরুন আত্মা, ব্রহ্ম, ঈশ্বর, সেখানে চার্বাকরা বলছেন না, জগতের মূল হল এই জড়বস্তু। সবকিছু এই জড় থেকেই তৈরি, আবার জড়েই মিশে যায়। হ্যাঁ, এই ধারণাটাই খুব বৈপ্লবিক ছিল সেই সময়ের জন্য, একেবারে অন্য রকম। আমাদের হাতে যে লেখাটা আছে সেখানে এই চারবাকদের জড়বাদ বা কি বলো ওটা, ভূত চতুষ্টয়বাদ, এটা নিয়ে বেশ বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আজকের আলোচনায় আমরা এর ভেতরের যুক্তিগুলো একটু বোঝার চেষ্টা করব। ওরা কিভাবে জগৎকে ব্যাখ্যা করল, কোন জিনিসগুলোকে ওরা মূল উপাদান ধরল, আর সবচেয়ে বড় কথা, এত সাহস করে সেই সময়ের ধর্ম বা দর্শনের বড় বড় বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করল কেন। ঠিক, আমাদের লক্ষ্য হবে এই প্রাচীন কিন্তু খুব শক্তিশালী বস্তুবাদী চিন্তার মূল সূত্রগুলো ধরা। আমনে কিভাবে তাদের জ্ঞানতত্ত্ব, জ্ঞান কিভাবে হয় সেই ধারণা তাদের অধিবিদ্যাকে ঠিক করে দিল। জগৎটা কেমন সেই ধারণাকে। হ্যাঁ, কিভাবে তারা সৃষ্টি ব্যাখ্যা করল, চেতনা কিভাবে এলো বলল, আর কেন তাদের কিছু কিছু আইডিয়া আজও এত চর্চার বিষয় বা এত বিতর্কিত, এগুলোই একটু খুঁটিয়ে দেখব আমরা। আচ্ছা, তাহলে শুরু করা যাক। চারবাক দর্শনের একেবারে গোড়ার কথা, যেটা আপনি বলছিলেন, জ্ঞান হবে শুধু প্রত্যক্ষার মাধ্যমে, যা আমরা সরাসরি ইন্দ্রিয় দিয়ে জানব সেটাই সত্যি। একদম, এটাই তাদের দর্শনের ভিত। তাদের জ্ঞানতত্ত্ব বা এপিস্টেমোলজি বলে যা পারসিভ করা যায়, যা ইন্দ্রিয় দিয়ে জানা যায়, সেটাই প্রমাণ, এর বাইরে অন্য কিছু নয়। যেমন ধরুন অনুমান বা কেউ কিছু বলল, শব্দ প্রমাণ। হ্যাঁ, অনুমান বা শব্দ, এগুলোর ওপর ওরা ভরসা করত না, কারণ অনুমান তো ভুলও হতে পারে, তাই না? আর অন্যের কথা বা শাস্ত্রের কথা সেটা সত্যি কিনা তা যাচাই করব কি করে যদি নিজের চোখে না দেখি? যুক্তি আছে। তার যেহেতু ঈশ্বর, আত্মা বা ধরুন স্বর্গনরক, পুনর্জন্ম, এই জিনিসগুলো আমরা চোখ, কান, নাক দিয়ে বুঝতে পারি না, সেগুলো ইন্দ্রিয়ের বাইরে। তাই চারবাকদের কাছে এগুলোর কোনো বাস্তব অস্তিত্বই নেই। তাহলে তাদের কাছে এই যে জগৎ, এই যে পৃথিবী, এটা ঠিক কি দিয়ে তৈরি? তাদের মেটাফিজিক্সটা কি? হ্যাঁ, তাদের অধিবিদ্যা, জগৎ আসলে কি, এর মূল সত্তা কি, এই চিন্তাটা কিন্তু সরাসরি ওই প্রত্যক্ষর ধারণা থেকেই এসেছে। যেহেতু অতীন্দ্রিয় বিষয়গুলো দেখা যায় না, তাই জগৎকে বুঝতে হবে এমন কিছু দিয়ে যা দেখা যায়, ছোঁয়া যায়। আচ্ছা। তো চারবাকরা বললেন এই জগৎটা আসলে চারটে মূল জড় উপাদান বা মহাভূত দিয়ে তৈরি। সেগুলো হলো ক্ষিতি মাটি, অপ জল, তেজ আগুন, আর মরুত বায়ু। চারটে, কিন্তু আমরা তো সাধারণত 5টা মহাভূতের কথা শুনি, ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম। ওই যে ব্যোম আকাশ বা ইথের, ওটা বাদ। ঠিক ধরেছেন, এখানেই চারবাকদের ওই কঠোর প্রত্যক্ষবাদের প্রয়োগটা দেখা যায়। অন্য অনেক দর্শন যেখানে পঞ্চম ভূত হিসেবে ব্যোম বা আকাশকে মানে তো চারবাকরা সেটা মানেনি। তাদের যুক্তি ছিল আকাশ বা শূন্যস্থানকে তো আর মাটি, জল বা আগুনের মতো সরাসরি ইন্দ্রিয় দিয়ে দেখা বা ছোঁয়া যায় না, এটা তো ধারণার বিষয়। তা ঠিক। তাই যা প্রত্যক্ষ নয় তা স্বীকার করা যাবে না। এই কারণেই ওরা এই চারটে মহাভূতকে মূল উপাদান বলেছে, আর তাদের মতবাদটা পরিচিত হয়েছে ভূত চতুষ্টয়বাদ নামে। এই চারটির বিভিন্ন কম্বিনেশনেই জগতের সব জিনিস আর জীব তৈরি হয়েছে। বেশ ইন্টারেস্টিং। তাদের দিক থেকে দেখলে যুক্তিটা কিন্তু পরিষ্কার। আচ্ছা, এই যে 4টে উপাদান, মাটি, জল, আগুন, হাওয়া, এগুলোকে ওরা কেমন ভাবত? এগুলো কি চিরকালের, নাকি তৈরি হয়, নষ্ট হয়? চারবাকদের মতে এই চারটে মহাভূত হল নিত্য, চিরস্থায়ী, এদের কোনো ধ্বংস নেই, অবিনাশী। আচ্ছা, এদের সৃষ্টিও নেই, বিনাশও নেই। না,
আমরা যখন দেখি কোনো জিনিস তৈরি হচ্ছে বা নষ্ট হচ্ছে তখন আসলে এই 4টে উপাদানের সংযোগ বা বিয়োগ ঘটছে। মানে এগুলো জাস্ট এক রূপ থেকে অন্য রূপে যাচ্ছে, কিন্তু আসল উপাদানগুলো সবসময় থাকছে। যেমন একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন কাঠ পুড়ে ছাই হয়ে গেল, তখন তেজ বা আগুন আর মরুত বা বাতাস বেরিয়ে গেল, আর ক্ষিতি মানে ছাই আর অপ মানে জলীয় বাষ্প এগুলো অন্য রূপে রয়ে গেল। মূল উপাদানগুলো কিন্তু নষ্ট হলো না। বুঝেছি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে। ওরা তো জড়বাদী, কিন্তু অনেক জড়বাদী দর্শন, যেমন ধরুন বৈশেষিক দর্শন, তারা তো আবার পরমাণুকে জগতের মূল কারণ বলে, তাই না? চার্বাকরা কি পরমাণু মানত? পরমাণু তো জড় কণায়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর বেশ মজারও। চার্বাকরা কিন্তু চরম জড়বাদী হয়েও পরমাণুবাদী ছিলেন না। তাই নাকি? কেন? কারণটা সেই একই, তাদের ওই প্রত্যক্ষ নির্ভরতা। পরমাণু তো খুব সূক্ষ্ম, চোখে দেখা যায় না, মানে প্রত্যক্ষ গ্রাহ্য নয়। ঠিক। আর যেহেতু প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, তাই যা দেখা যায় না সেই পরমাণুর অস্তিত্ব তারা মানবে কেন? তারা এই স্থূল, মানে যা ইন্দ্রিয় দিয়ে বোঝা যায়, এই মহাভূতগুলোকেই জগতের মূল উপাদান বলেছে, কোনো অদৃশ্য কলাকে নয়। সত্যি, এটা একটা বড় পার্থক্য। তার মানে ওদের কাছে জগৎটা এই 4টে স্থূল ভূত দিয়েই তৈরি। কিন্তু প্রশ্ন হলো, এই উপাদানগুলো একসঙ্গে মিলে যে এত রকমের জগৎ তৈরি হলো, এই গাছ, এই পাখি, মানুষ, এটা হলো কিভাবে? মানে যদি ঈশ্বর বা কেউ না থাকে, তাহলে কে এগুলোকে মেলালো? এইখানে চার্বাকরা আর একটা র্যাডিক্যাল আইডিয়া নিয়ে এসেছে। ওরা জগতের উৎপত্তির জন্য কোনো নিমিত্ত কারণ, মানে ধরুন কোনো সৃষ্টিকর্তা বা ঈশ্বর বা কোনো প্ল্যানার, এর ভূমিকাকে একদম অস্বীকার করেছে। কোনো ডিজাইনার নেই? না, ওদের মতে জগৎ তৈরির জন্য শুধু উপাদান কারণই যথেষ্ট। আর সেই উপাদান হল ওই 4টে মহাভূত। কোনো বাইরের শক্তি বা কারুর দরকার নেই। তাহলে উপাদানগুলো মেশে কিভাবে? কোনো নিয়ম মেনে নাকি এমনি? ওরা মনে করত এই উপাদানগুলো মেশে বা আলাদা হয় তাদের নিজস্ব স্বভাব বা প্রকৃতি অনুযায়ী, মানে নেচার অনুযায়ী। এর জন্য বাইরে থেকে কোনো নির্দেশের দরকার নেই। স্বভাব মানে? মানে যেমন ধরুন আগুনের স্বভাব হল গরম করা বা পোড়ানো, জলের স্বভাব হল ঠান্ডা বা বয়ে যাওয়া, বাতাসের স্বভাব হল চলাফেরা করা। এই ভূতগুলো কোনো উদ্দেশ্য ছাড়াই শুধু নিজেদের ভেতরের স্বভাবের জোরে একে অপরের সঙ্গে মেশে বা আলাদা হয়ে যায়। ও, আর এইভাবেই জগতের নানা জিনিস তৈরি হয় বা ভেঙে যায়। এই মতটাকে তাই স্বভাববাদ বা প্রকৃতিবাদও বলে। তার মানে কোনো প্ল্যান নেই, ডিজাইন নেই, শুধু জিনিসগুলোর নিজস্ব ধর্ম বা স্বভাব অনুযায়ী সব চলছে। এটা তো প্রচলিত ধর্মগুলোর ধারণার একেবারে উল্টো। একদম। ঈশ্বর বা কোনো অলৌকিক শক্তির কোনো জায়গায় নেই এখানে। প্রকৃতির নিয়ম মানেই হল বস্তুর নিজের স্বভাব। সেটাই জগৎ চালানোর জন্য যথেষ্ট। প্রকৃতির বাইরে আর কিছু খোঁজার দরকার নেই ওদের কাছে। কিন্তু এখানে একটা বিরাট প্রশ্ন এসে যায়। আমরা তো সাধারণত দেখি যে একটা কারণ ঘটলে একটা ফল হয়, মানে একটা কার্যকারণ নিয়ম আছে, যেমন বীজ থেকে গাছ হয়, মেঘ থেকে বৃষ্টি। হ্যাঁ। এই যে কজ অ্যান্ড এফেক্ট, এই কার্যকারণ নিয়মটার ব্যাপারে চার্বাকরা কি বলতো? স্বভাববাদ কি এই নিয়মটাকে বাদ দিয়ে দেয়? হ্যাঁ, এখানেই চার্বাক দর্শনের সবচেয়ে র্যাডিক্যাল বা চরম জায়গাগুলোর একটা। ওরা শুধু ঈশ্বর বা আত্মাকে নয়, এই যে কার্যকারণ নিয়ম, এটাকেও অস্বীকার করেছে। এটাও অস্বীকার করেছে? কিভাবে? ওদের যুক্তিটা বেশ অন্যরকম। ওরা বলতো, আমরা যখন বলি ক কারণ থেকে খ কার্য হচ্ছে, তখন আমরা আসলে কি দেখি? আমরা দেখি ক ঘটছে, তারপর খ ঘটছে, পরপর ঘটছে। হ্যাঁ। কিন্তু কয়ের ভেতরে এমন কোনো গোপন শক্তি আছে কি, না যা খকে তৈরি করছে, সেটা কি আমরা দেখতে পাই? না, তা তো পাই না। আমরা শুধু দেখি আগুন লাগলে ধোঁয়া ওঠে। আগুনের মধ্যে ধোঁয়া তৈরির পাওয়ার তো দেখা যায় না। ঠিক। চার্বাকরা বলতো, যেহেতু এই শক্তিটা প্রত্যক্ষ করা যায় না, তাই এর অস্তিত্ব মানারও কোনো মানে হয় না। আর তাছাড়া কারণ আর কার্যের মধ্যে যে একটা বাধা সম্পর্ক আছে, মানে ক ঘটলে খ হবেই, এটাও কি আমরা নিশ্চিত করে বলতে পারি? মানে সবসময় যে হবেই? হ্যাঁ, আমরা হয়তো বারবার ঘটতে দেখেছি, কিন্তু ভবিষ্যতে যে হবেই তার গ্যারান্টি কোথায়? এটাও তো আর প্রত্যক্ষ নয়, এটা তো অনুমান। তাহলে জগতের ঘটনাগুলো ঘটছে কিভাবে, যদি কার্যকারণ নিয়ম না থাকে? তাদের মতে জগতের সব ঘটনা ঘটে আকস্মিকভাবে, মানে বাই চান্স, যদৃচ্ছাক্রমে। আকস্মিকভাবে? হ্যাঁ,
ক্ষিতি অপ তেজ মরুদ এই ভূতগুলো কোনো নিয়ম মেনে নয়, বরং হঠাৎ করেই আকস্মিকভাবেই মিশে যায় বা আলাদা হয়ে যায়। জগতের সৃষ্টি, থাকা, ধ্বংস সবকিছুই হলো আকস্মিক ঘটনার যোগফল। কোনো আগে থেকে ঠিক করা নিয়ম বা প্ল্যান এর পেছনে নেই। এই জন্য ওদের এই মতটাকে যদৃচ্ছাবাদ বা আকস্মিকতাবাদও বলা হয়। এটা তো আমাদের সাধারণ জ্ঞান বা বিজ্ঞানের ধারণার সঙ্গে বেশ মিলছে না। সবকিছুই যদি হঠাৎ ঘটে, তাহলে জগতে আমরা যে একটা নিয়ম বা শৃঙ্খলা দেখি, তার কি হবে? এই ভাবনার সঙ্গে কি অন্য কোনো দর্শনের মিল আছে? হ্যাঁ, এই আকস্মিকতাবাদের ধারণাটা খুব বিতর্কিত, সন্দেহ নেই। এর সঙ্গে কিছুটা মিল পাওয়া যায় পশ্চিমী দার্শনিক ডেভিড হিউমের কার্যকারণ নিয়ে সংশয়বাদের। হিউমও বলেছিলেন, আমরা কারণ আর কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক দেখি না, শুধু দেখি দুটো ঘটনা পরপর ঘটছে। হ্যাঁ, কনস্ট্যান্ট কনজাংশন। ঠিক। তবে চার্বাকরা আরও এক ধাপ এগিয়ে গেছিলেন। ওরা কার্যকারণ সম্পর্কটাকেই অস্বীকার করে সবকিছুকে আকস্মিক বলেছেন। আর এইখানেই ওদের মতবাদ সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে, কারণ এটা জগতের নিয়ম বা প্যাটার্নকে ব্যাখ্যা করতে পারে না বলে মনে করা হয়। আচ্ছা, বেশ। এই যে 4টে জড় উপাদান আর তাদের আকস্মিক মেলামেশা বা আলাদা হওয়ার কথা বলা হলো, এর উপর ভিত্তি করে ওরা জগতেরই যে এত বৈচিত্র্য, এটাকে কিভাবে ব্যাখ্যা করে? এত রকমের জিনিস, এত জীবজন্তু, এর কারণটা কি? ওদের ব্যাখ্যাটা হলো, এই বৈচিত্র্যের কারণ হলো ওই 4টে মহাভূতের মিশ্রণের অনুপাতের পার্থক্য, মানে প্রপোর্শনটা আলাদা। কোনোটায় মাটি বেশি, কোনোটায় জল বেশি, এরকম? হ্যাঁ, কোন জিনিসে কতটা মাটি, জল, আগুন বা বাতাস আছে তার উপর নির্ভর করে সেই জিনিসটার ধর্ম বা চেহারা কেমন হবে। যেমন কোনোটায় হয়তো মাটি বেশি, তাই সেটা শক্ত, কোনোটায় জল বেশি, তাই সেটা তরল। এই অনুপাতের অসীম রকমফেরের জন্যই জগতে এত রকমের জিনিস আর জীব দেখা যায়। বেশ। কিন্তু আমার মনে সেই সবচেয়ে বড় প্রশ্নটা এখনো আসছে। এই 4টে উপাদান তো জড়, মাটি, জল, আগুন, বাতাস, এদের তো নিজেদের কোনো চেতনা বা কনশাসনেস নেই। নেই, ঠিক। তাহলে এই জড় জিনিসগুলো থেকে আমাদের মতো প্রাণী, যাদের চেতনা আছে, মন আছে, অনুভূতি আছে, এদের জন্ম হলো কি করে? জড় থেকে চেতনা আসে কিভাবে? এটা চার্বাক দর্শনের একটা সেন্ট্রাল প্রশ্ন, আর ওরা এরও একটা বস্তুবাদী ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে, যেটা ওদের মূল দর্শনের সঙ্গেই যায়। ওরা বলেছে, এই 4টে মহাভূত যখন একটা খাস অনুপাতে একটা নির্দিষ্টভাবে একসঙ্গে মেশে, তখন সেই মিশ্রণের ফলে এমন একটা নতুন গুণের জন্ম হয় যা আগে উপাদানগুলোর মধ্যে একা একা ছিল না। সেই নতুন গুণটাই হল চেতনা বা চৈতন্য। উপাদানগুলো নিজেদের নেই, কিন্তু মিশলে তৈরি হয়। কোনো উদাহরণ দিয়েছিল ওরা? হ্যাঁ, একটা খুব কমন আর পরিচিত উদাহরণ দিত, যেমন পান, সুপারি, চুন আর খয়ের। এগুলোর কোনোটার মধ্যেই কি আলাদা করে নেশা ধরানোর বা লাল রং করার ক্ষমতা আছে? না তো। কিন্তু এগুলোকে ঠিকঠাক পরিমাণে মিশিয়ে মুখে দিলে তা থেকে নেশা হয় আর লাল রঙও তৈরি হয়। ঠিক সেভাবেই ক্ষিতি, অপ, তেজ, মরুত এই 4টে ভূতের কারোরই একা একা চেতনা নেই, কিন্তু এদের বিশেষ কম্বিনেশনে যখন শরীর বা জীবদেহ তৈরি হয়, তখন তাতে চেতনার জন্ম হয়। আর দেহ নষ্ট হলে? দেহ নষ্ট হলে সেই মিশ্রণটা ভেঙে যায় আর চেতনারও শেষ হয়ে যায়। তাই আত্মা বলে শরীরের বাইরে কোনো চিরস্থায়ী জিনিস ওরা মানেনি। শরীরটাই ওনের কাছে আত্মা, দেহাত্মবাদ। বাহ, এই ধারণাটা তো বেশ আধুনিক বিজ্ঞানের কিছু চিন্তার সঙ্গে যেন মিলছে। জড় জিনিসের জটিল কম্বিনেশন থেকে নতুন গুণের উদ্ভব, এমার্জেন্স। হ্যাঁ, কিছুটা মিল তো পাওয়াই যায়। পশ্চিমে দর্শন বা বিজ্ঞানে আমরা ইমার্জেন্স বা উন্মেষবাদ বলে একটা তত্ত্ব পাই, যেমন লয়েড মর্গান বা স্যামুয়েল আলেকজান্ডাররা বলেছেন। হ্যাঁ। যে কোনো সিস্টেম যখন যথেষ্ট জটিল হয়ে ওঠে, তখন এমন কিছু নতুন গুণ হঠাৎ করে দেখা দিতে পারে যা তার সহজ উপাদানগুলোর মধ্যে ছিল না। যেমন জলের ধর্ম H2O তো হাইড্রোজেন বা অক্সিজেনের ধর্ম থেকে আলাদা। জলত্ব একটা নতুন ইমার্জেন্ট প্রপার্টি। চার্বাকদের এই চেতনার ব্যাখ্যাটাকে এই ইমার্জেন্ট এভলিউশনের একটা খুব পুরনো রূপ বলা যেতে পারে। বোঝা যাচ্ছে চার্বাকরা তাদের ওই মূল প্রত্যক্ষবাদী জায়গা থেকে না সরেই জগৎ, জীবন,
চেতনা সবকিছুর একটা বস্তুবাদী ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছিল। কিন্তু এত র্যাডিক্যাল একটা দর্শন নিশ্চয়ই প্রচুর সমালোচনাও হয়েছে। কিভাবে লোককে খণ্ডন করার চেষ্টা করেছে এদের কথা? অবশ্যই প্রাচীনকাল থেকেই চার্বাক মত খুব সমালোচিত হয়েছে, বিশেষ করে আস্তিক বা আধ্যাত্মবাদী দর্শনগুলোর কাছে। বেশ কয়েকটা দিক থেকে সমালোচনা এসছে। প্রথমত, ওদের জ্ঞানতত্ত্ব নিয়েই প্রশ্ন। শুধু প্রত্যক্ষ কি প্রমাণ মানাটা কি ঠিক? মানে যথেষ্ট কি? হ্যাঁ, সমালোচকরা বলেন জ্ঞান পাওয়ার তো আরও পথ আছে। অনুমান, উপমান, শব্দ এগুলোও তো লাগে। যদি অনুমান না মানি তাহলে তো রোজকার জীবনই চলবে না, বিজ্ঞানও চলবে না। ধোঁয়া দেখে আগুনের অনুমান তো আমরা করিই। তা তো করি, অন্যের কথা শুনেও তো কত কিছু জানি। ঠিক, এগুলো বাদ দিলে তো জ্ঞানের জগৎটা খুবই ছোট হয়ে যায়। ঠিক। আর ওরা যে ব্যোম বা আকাশ মানেনি সেটার সমালোচনা। আপনি বলছিলেন না, আকাশ না থাকলে শব্দ শুনব কি করে? হ্যাঁ, ওটাই দ্বিতীয় বড় সমালোচনা। চার্বাকরা বলেছে ব্যোম প্রত্যক্ষ নয়, তাই মানব না। কিন্তু সমালোচকরা প্রশ্ন তুলেছে, তাহলে আমরা যে কানে শব্দ শুনি সেই শব্দের আশ্রয়টা কি? শব্দ তো কানে শোনা যায়, মানে প্রত্যক্ষ হয়। কিন্তু শব্দ থাকতে গেলে তো একটা মাধ্যম বা জায়গা দরকার যেখানে শব্দটা ছড়াবে, মানে আকাশ বা শূন্যস্থান। ব্যোমকে না মানলে এই যে আমরা শব্দ শুনছি এটার ব্যাখ্যা চার্বাকরা দেবে কি করে? এটা একটা দুর্বল জায়গা বলে ধরা হয়। তৃতীয় সমালোচনা সম্ভবত জগৎ তৈরির ব্যাখ্যা নিয়ে, মানে ঈশ্বর বা কোনো সৃষ্টিকর্তাকে জোড়া মানেনি। একদম। আস্তিক দর্শনগুলো যেমন ন্যায় বৈশেষিক বা বেদান্ত, ওরা মনে করে কোনো কিছু তৈরি হতে গেলে উপাদান যেমন মাটি ছাড়াও একজন কারিগর যেমন কুমোর লাগে। নিমিত্ত কারণ। হ্যাঁ, নিমিত্ত কারণ। কুমোর ছাড়া যেমন শুধু মাটি দিয়ে কলসি হয় না, তেমনি একজন চেতন সৃষ্টিকর্তা বা ঈশ্বর ছাড়া এই জড় উপাদানগুলো নিজে নিজে মিশে এত সুন্দর নিয়ম মাফিক জগৎ তৈরি করতে পারে না। চার্বাকরা এই নিমিত্ত কারণকে বাদ দিয়ে শুধু স্বভাব বাদ দিয়ে ব্যাখ্যা করতে চেয়েছে, যেটা সমালোচকদের কাছে যথেষ্ট মনে হয়নি। ওই স্বভাববাদের ধারণাটাও কি প্রশ্নের মুখে পড়েছে, যে জিনিসগুলো নিজের স্বভাব অনুযায়ী মেশে? হ্যাঁ, স্বভাববাদ নিয়েও প্রশ্ন উঠেছে। বলা হয়েছে, এই স্বভাব জিনিসটা আসলে কি? এটা কি কোনো জিনিসের ধর্ম বা বৈশিষ্ট্য, নাকি এটা নিজেই একটা শক্তি যা কাজটা করে? যেমন আগুনের স্বভাব হলো পোড়ানো, এটা তো আগুনের একটা ধর্ম। কিন্তু এই স্বভাব কি নিজে কাঠটাকে পোড়ায় নাকি আগুনটা পোড়ায়? স্বভাবকে একটা আলাদা কারণ হিসেবে মানাটাও অনেকে যুক্তিযুক্ত মনে করেননি। আর সবচেয়ে বড় অ্যাটাক সম্ভবত হয়েছে ওদের ওই কার্যকরণ নিয়ম অস্বীকার করা আর আকস্মিকতাবাদের তত্ত্ব নিয়ে, তাই না? নিঃসন্দেহে এটাই সম্ভবত চার্বাক দর্শনের সবচেয়ে দুর্বল আর বিতর্কিত দিক। যদি জগতের সবকিছুই হঠাৎ করে ঘটে, কোনো কার্যকারণ নিয়ম ছাড়া, তাহলে জগতে আমরা যে একটা অর্ডার বা নিয়ম দেখি, সূর্য উঠছে, ঋতু বদলাচ্ছে, বীজ থেকে ঠিক ওই গাছটাই হচ্ছে, এই সব কিছুর ব্যাখ্যা কি হবে? মানে বিজ্ঞান তো এই কার্যকারণ নিয়মের উপরই দাঁড়িয়ে। ঠিক তাই। বিজ্ঞান তো চেষ্টা করে কারণ খুঁজে বের করতে। যদি কারণই না থাকে, সব যদি আকস্মিক হয়, তাহলে তো কোনো বৈজ্ঞানিক খোঁজ বা ভবিষ্যৎ নিয়ে কিছু বলা এসব অর্থহীন হয়ে পড়ে। এই চরম আকস্মিকতাবাদ আমাদের অভিজ্ঞতা বা যুক্তির সঙ্গে মেলে না বলেই বেশিরভাগ দার্শনিক মনে করেন। তাহলে সব মিলিয়ে দেখলে চার্বাক দর্শন হলো একটা চরম প্রত্যক্ষবাদী, জড়বাদী চিন্তাধারা। তাদের কাছে জগৎ মানে চারটে ভূত: ক্ষিতি, অপ, তেজ, মরুত। হ্যাঁ, ভূতচতুষ্টয়। তারা কোনো ঈশ্বর, আত্মা, পরলোক এইসব অতীন্দ্রিয় জিনিস মানে না। কার্যকারণ নিয়মও মানে না, তার বদলে বলে স্বভাববাদ আর আকস্মিকতাবাদের কথা। ঠিক। আর ওদের মতে জড় জিনিস বিশেষ অনুপাতে মিশলেই চেতনা তৈরি হয়। হ্যাঁ, সারসংক্ষেপে এটাই মূল কথা। প্রাচীন ভারতে এত রকম দর্শনের মধ্যে চার্বাকদের এই বস্তুবাদী ইহলোক সর্বস্ব, মানে এই জীবনটাই সব আর যুক্তি নির্ভর, যদিও ওদের যুক্তি ছিল শুধু প্রত্যক্ষ, চিন্তাটা ছিল একটা খুব সাহসী পদক্ষেপ। ওরা প্রচলিত ধর্ম, আচার-বিচার, আধ্যাত্মিকতা সব কিছুকে সরাসরি প্রশ্ন করেছিল। শুধু ইন্দ্রিয় দিয়ে যা বোঝা যায় তার ভিত্তিতে জীবন আর জগৎকে বোঝার এই চেষ্টাটা আমাদের সামনে দুনিয়াটাকে দেখার একটা একেবারে অন্য রকম পথ খুলে দেয়। সত্যি এই আলোচনাটা অনেক কিছু ভাবাচ্ছে। মানে প্রচলিত ধারণার বাইরে গিয়ে এমন কিছু মূল প্রশ্ন তোলা, এটাই হয়তো এই দর্শনের একটা বড় গুরুত্ব।
আচ্ছা, শেষ করার আগে আমাদের এই আলোচনা থেকেই একটা প্রশ্ন আসছে মনে। চার্বাকরা যদি মনে করে যে জগতে কার্যকারণ নিয়ম বলে কিছু নেই, সবকিছুই আকস্মিকভাবে করছে, যদৃচ্ছক্রমে, তাহলে এর একটা বিরাট প্রভাব পড়ে কিন্তু আমাদের জ্ঞান খোঁজার ধারণার উপর। আমরা যে বিজ্ঞান নিয়ে চর্চা করি, যুক্তির সাহায্যে সত্যিটা জানার চেষ্টা করি, প্রকৃতির নিয়ম আবিষ্কার করতে চাই, এই পুরো চেষ্টাটার ভিত্তিই তো হলো যে জগতের নিয়ম আছে, কার্যকারণ সম্পর্ক আছে। ঠিক। যদি চার্বাকদের কথাই সত্যি হয়, যদি সবকিছুই নিছক চান্স বা আকস্মিক ঘটনা হয়, তাহলে এই যে জ্ঞান খোঁজা, এই যে বিজ্ঞানের সাধনা, এর কি আদৌ কোনো মানে থাকে? নাকি এটাও কার্যকারণ আছে ভেবে নেওয়াটা আমাদের এক ধরনের ভ্রম বা মুহ? এই প্রশ্নটা কিন্তু চার্বাক দর্শন আমাদের ভাবার জন্য রেখে যায়।